আসসালামু আলাইকুম। ইফাতারা সুরভি স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সরকারি ছুটি শুরু হতেই প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছে নগরবাসী। বাস, ট্রেন, লঞ্চ যোগে নারীর টানে বাড়ির পথে লাখো মানুষ। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনে ধীর গতিতে বাড়ছে ভোগান্তি। বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের আছে মিশ্র প্রতিক্রিয়া। নাজিবুর রহমানের রিপোর্ট। বহু বছর পর আবারও কোলাহল বেড়েছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। নৌপথে বাড়ি ফিরতে উপচে পড়া ভিড় ছিল এদিন। নৌযান মালিকরা ভাড়া কমানোর ঘোষণা দিলেও বাস্তবে তার প্রভাব কম। লঞ্চের ভাড়া বেশি নেয়, তারপরে বাস ভাড়া বেশি নেয়, অনেক কষ্ট হয় আইতে। মোটামুটি ভালো, কিন্তু 10-5 টাকা তো বাড়তি চাই, এটা ঈদে দেখে চায়। আজ থেকে আনুষ্ঠানিক ছুটি শুরু হওয়ায় রাজধানীর প্রতিটি প্রবেশপথে এখন ঘরমুখো মানুষের ঢল। সড়কপথে বাড়ি ফেরার আনন্দ ছিল সবার চোখে মুখে। বাড়তি ভাড়া আদায় নিয়ে বরাবরের মতোই যাত্রীদের মধ্যে রয়েছে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া। 250 টাকা যাওয়া যায়, 200 টাকা যাওয়া যায়, তো এখন একটু বেশি চাইতেছে আজকে। নিজস্ব প্রযুক্তির মাধ্যমে কিভাবে আমাদের এই সড়ক ব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থাপনাকে উন্নত করা যায়, সেজন্য আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। প্রচুর পরিমাণে ট্রাফিক যানজট লেগেই থাকে সারা বছর। সেগুলা রিমুভ করার জন্য ওখানে পুলিশের উপস্থিতিতে লোকাল লিডার যারা আছে, এলাকার চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, তাছাড়া আরও সুধী লোকজনকে নিয়ে ওই এলাকায় যাতে কোনোভাবে যানজট না হয়। যাত্রীদের শৃঙ্খলা বজায় রাখতে কমলাপুর রেল স্টেশনে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে ঘরমুখো মানুষের এই চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। ঈদের সময়টুকু পরিবারের সাথে কাটাবো, এটাই সবচেয়ে ভালো। সবকিছু মিলিয়ে পরিস্থিতি, নিরাপত্তা বেশ ভালো ছিল। ঈদের সময়ে একসাথে আমাদের যে সাধ্য থাকে, সক্ষমতা থাকে, তার চেয়ে বেশি যাত্রী চাপ থাকাতে এবং ট্রেনের সময়ানুবর্তিতা ঠিক রাখার কারণে অনেক সময় আমরা 100% এটা প্রতিরোধ করতে পারি না। তবে সব সীমাবদ্ধতা আর ভোগান্তি ছাপিয়ে স্বজনদের সঙ্গে মিলিত হওয়ার তীব্র বাসনায় এখন প্রতিচ্ছবি হয়ে ফুটছে প্রতিটি টার্মিনালে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আর 2 দিন পর পবিত্র ঈদ উল ফিতর। এরই মধ্যে নিজ নিজ কর্মস্থল ছাড়তে শুরু করেছে চাকরিজীবীরা। এতে সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। ঈদের ছুটি শুরুর পর থেকেই সড়ক ও মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। রাজধানী ঢাকা ছেড়ে এরই মধ্যে নিজ নিজ গন্তব্যের পথে কর্মজীবী মানুষ। সকাল থেকে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাত্রী চাপ বেড়েছে। শিল্পাঞ্চলের হাজারো কারখানায় মঙ্গলবার থেকে ছুটি শুরু হওয়ায় কয়েক লাখ শ্রমিক বাড়ি ফিরছেন। ফলে মহাসড়কের চন্দ্রা ও চান্দ্রনা চৌরাস্তায় যাত্রীদের ভিড় বেড়েছে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট। সড়ককে যানজট মুক্ত রাখতে যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম উভয় অংশে মোটরসাইকেলের আলাদা লেন সহ 9টি করে 18টি বুথ স্থাপন করা হয়েছে। ঈদ উল ফিতরকে সামনে রেখে সকাল থেকেই ঢাকা মাওয়া মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড়। পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ গন্তব্যে পৌঁছাচ্ছেন। তবে মহাসড়কের কোথাও যানজট সৃষ্টি হয়নি। গ্রামের বাড়িতে যাচ্ছি ঈদের জন্য, আর মাত্র আসলাম এখানে। তো গতবারও ঈদের সময় এখান থেকে গেছিলাম, খুব দ্রুত গাড়ি পাওয়া গেছিল, কিন্তু আজকে ব্যাপারটা একটু ভিন্ন দেখা যাচ্ছে। আগে এখান থেকে আমরা 400-300 টাকা যাইতাম, এখন 600 টাকা চাই। আগে 600 নিত, এখন 800 নিচ্ছে। ঘরমুখো মানুষের ঢল নেমেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 104 কিলোমিটার অংশে। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনের চাপ বেড়েছে। ফলে প্রভাব পড়ছে পাটুরিয়া দৌলদিয়া ফেরিঘাটে। যাত্রী চাপ বেড়েছে লঞ্চঘাটগুলোতেও। চাঁদপুরের লঞ্চঘাটে ঢাকা থেকে ঘরে ফেরা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। সড়ক, রেলপথ, নৌপরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদ ঘিরে আগামী 2 থেকে 3 দিনে 1.5 কোটি মানুষ রাজধানী ছাড়বে। এই যাত্রা স্বাভাবিক করা চ্যালেঞ্জিং, তবে ভোগান্তি ছাড়াই সবাইকে বাড়ি ফেরানোর প্রত্যাশা তার। মঙ্গলবার দুপুরে বরিশালের বাকেরগঞ্জে গোনা সেতুর উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় ঢাকা বরিশাল মহাসড়ক দ্রুত প্রশস্ত করার আশা প্রকাশ করেন তিনি। এর আগে সকালে লেবুখালী, বাউফল, গলাচিপা, আমরাছিয়া এলাকার মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে
882 মিটার দীর্ঘ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সড়কমন্ত্রী। যে সমস্ত জায়গায় যানজট হওয়ার সমূহ সম্ভাবনা আছে, এখনো পর্যন্ত সুসংবাদ হচ্ছে কোনো যানজট হচ্ছে না। গাড়ি কয়েকটা জায়গায় গতি স্লো বা স্মুথলি গাড়ি পার হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত সংবাদ খুবই ভালো এবং আমি আশা করছি ঈদযাত্রা স্বস্তির হবে, নিরাপদ হবে, স্বাচ্ছন্দ্যে মানুষ ঘরে ফিরবে। নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেন তিনি। শবে কদরের সরকারি ছুটির মধ্যেও এ বৈঠক হয়। এতে বিগত বাজেট, জ্বালানি পরিস্থিতি, ঈদে জনভোগান্তি কমানো সহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয়, আগামী 1 বৈশাখ টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। ঈদের ছুটির আমেজ বিরাজ করছে সচিবালয় সহ সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে। কিন্তু শবে কদরের ছুটির দিন মঙ্গলবার দুপুরে সচিবালয় ব্যস্ত ছিল মন্ত্রিসভার বৈঠকে। বৈঠকের আগে সচিবালয়ে যান মন্ত্রীরা, আর সকাল 11টার দিকে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলতি বছরের সম্পূরক বাজেটে যে পরিবর্তন হয়েছে সেটি অনুমোদন করা হয়েছে মন্ত্রিপরিষদের বৈঠকে। বৈঠক শেষে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব। টানা বৃষ্টি, শিলাবৃষ্টি ও ঝড়ের কারণে যে ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে কৃষি, খাদ্য ও ত্রাণ মন্ত্রণালয়কে নির্দেশ দেন সরকার প্রধান। যেটা হয়েছে এর আগের ক্যাবিনেটে যেগুলো পাস হয়েছে সেগুলোর অ্যাপ্রুভাল দিচ্ছে যাতে এগুলো তো আইন হয়ে যাবে। তো এখন আইন হওয়ার জন্য এটা পার্লামেন্টে উপস্থাপন হবে। আর একটা ব্যাপারে ক্যাবিনেট সুমোটো একটা ডিসিশন নিয়েছে যে যেগুলো ধর্ষণ মামলা হচ্ছে দেশে বা হয়ে এসছে এর আগে, এগুলোর জন্য একটা স্পেশাল ড্রাইভ নেওয়া, সবগুলো মিনিস্ট্রি মিলে, এগুলো রিলেটেড যারা আছেন সবাই মিলে, এবং যে এখানে যতদূর যাওয়া দরকার সমস্ত দূর যাবে, কিন্তু এইগুলো সমাজের থেকে বন্ধ করার জন্য এবং এই জিনিসগুলোকে খুব দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। ব্রিফিংয়ে জানানো হয়, আগামী 1 বৈশাখ টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী দিনে টাঙ্গাইল সদর উপজেলায় কৃষকদের মধ্যে কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড প্রণয়ন সংক্রান্ত সেলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির 2 প্রশাসক। এ সময় তারা মশা নিয়ন্ত্রণ ও নিধন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। তিস্তা প্রকল্প বাস্তবায়ন সহ দেশের সামগ্রিক উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিস্তা প্রকল্প সহ এসব উন্নয়ন কাজে চীনকে সমর্থনের কথা জানিয়ে জামাতে ইসলামী আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, নতুন কোনো আধিপত্যবাদ জাতি মেনে নেবে না। মঙ্গলবার সকালে ঢাকা 15 সংসদীয় আসনে ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সালাউদ্দিন কাদের রিপোর্ট। আসসালামু আলাইকুম। ঈদ উল ফিতর সামনে রেখে চীনের সহায়তায় প্রায় 1000 মানুষের মাঝে ফুডপ্যাক বিতরণ করা হয় দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। ফুডপ্যাক বিতরণের আগে বক্তব্যে বিরোধী দলীয় নেতা বলেন, কিছু দেশ বাংলাদেশের জন্য অবদান না রাখলেও দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছিল। বিপরীতে চীন নীরবে বাংলাদেশের অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। এ সময় চীন বাংলাদেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে একসাথে কাজ করার অঙ্গীকার করেন জামায়াত আমির। তিস্তা প্রকল্পের কথা মান্যবর রাষ্ট্রদূত এখানে উল্লেখ করেছেন। এটি বাংলাদেশের কান্না, উত্তরাঞ্চলের কান্না। আমরা এই কান্নার অবসান চাই, কিন্তু অতীতে এটা কেন বাস্তবায়ন হয় নাই এটা সবাই বুঝে, শিশুও বুঝে। আমরা ওই লিগেসি আর বহন করতে চাই না। আমাদের ঘাড়ের উপর আমরা কারো আধিপত্য মেনে নেব না। আমরা এই প্রকল্পকে শুধু সাপোর্ট করব না, এই প্রকল্প বাস্তবায়নে যদি আমাদের কিছু করার থাকে সেটাও করব। অন্যদিকে বাংলাদেশের উন্নয়নে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিস্তা প্রকল্প বাস্তবায়ন সহ বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে চীন। এছাড়া শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা উন্নয়নে
একসাথে কাজ করবে দুই দেশ। নতুন বাংলাদেশ বিনির্মাণে সফল হব আমরা। চীন বাংলাদেশের বন্ধুত্ব দুদেশের মানুষের হৃদয়ে মিশে গেছে বলে মন্তব্য করেন চীনা রাষ্ট্রদূত। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। সৌদি আরবে মিসাইল হামলায় নিহত কিশোরগঞ্জের বাচ্চু মিয়ার বাড়িতে গিয়ে সরকারি সহায়তা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার আশ্বাস দেন তিনি। শোকাহত পরিবারের প্রতি সরকারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান মন্ত্রী। কটিয়াদের জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামে নিহত বাচ্চু মিয়ার বাড়িতে মঙ্গলবার রাতে যান তিনি। মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট দেশ থেকে ক্ষতিপূরণ পাওয়া গেলে তাও পরিবারের নিকট হস্তান্তর করা হবে। জানান, বাচ্চুর ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য প্রতি মাসে নির্দিষ্ট ভাতা দেবে সরকার। পরিবারটির জন্য দ্রুত বাসস্থানের ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন আরিফুল হক চৌধুরী। সৌদি আরবের জেদ্দায় বাওয়াদি বিএনপি অঞ্চল কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, ফিরোজ আলমের সঞ্চালনায় মাহফিলের সভাপতিত্ব করেন ইব্রাহিম মুন্সি। প্রধান অতিথি ছিলেন জেদ্দা মহানগর বিএনপি সভাপতি কেফায়েতুল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন রুমি ও উপদেষ্টা আসিফ খান সবুজ। বক্তব্য দেন রাজীব আহমেদ, মোহাম্মদ আজাদ খান, মোহাম্মদ সারোয়ার আহমেদ সহ অনেকে। সৌদি আরবের রিয়াদে ঢাকা প্রবাসী অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন রূপু দেওয়ান, আবিদ হোসেন, আরাফাত হাশেম দেওয়ান ও তানাজ। সভাপতিত্ব করেন কবি শাহজাহান চঞ্চল। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক গাজী সাইদ। আর উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, ডাক্তার আনোয়ারুল হক এবং মুনির হোসেন সহ অনেকে। মালয়েশিয়ার পেনাং বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, পেনাং প্রদেশ বিএনপির নেতা মোহাম্মদ রেজার সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক রাসেল কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শরীফ মরল। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক এমদাদ। মাহফিলে বিভিন্ন শাখা কমিটির নেতাকর্মী সহ স্থানীয় মানুষের উপস্থিতিতে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ জাকির হোসেন। কুয়ালালামপুরে নিউ উইন্ডো কনসালটেন্সির উদ্যোগে ইফতার ও পার্টনার সভা অনুষ্ঠিত হয়েছে। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, অনুষ্ঠানে মালয়েশিয়ার বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির কর্ণধার এনামুল হক জানান, আগামী এপ্রিল মাসে ঢাকায় নিউ উইন্ডো কনসালটেন্সির উদ্যোগে ভর্তি কার্যক্রম শুরু হবে। এতে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত থেকে শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেবে। আগামী অক্টোবরে বড় শিক্ষা মেলা আয়োজনের পরিকল্পনারও কথা জানান তিনি। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।